আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। ৩ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে ২০১৩ সালে যেসব ডিপ্লোমা টেকনিশিয়ান সন্ত্রাসী কার্যক্রম করেছিল তাদের আইনের আওতায় আনা, ডিপ্লোমা টেকনিশিয়ানদের অযৌক্তিক দাবি মেনে নেওয়ার পক্ষে যেসব ঊর্ধ্বতন কর্মকর্তার হাত ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে ৩৩% প্রমোশন দেওয়ার পরও যেসব ডিপ্লোমা টেকনিশিয়ানদের ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো অনতিবিলম্বে বাতিল করে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে ২৪, ২৫ ও ২৬ আগস্ট সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। প্রিন্স, সেখানকার পরিস্থিতি কি আর বিক্ষোভকারীরা কি বলছেন? সেখান থেকে শাহবাগ থেকে কিছুক্ষণ আগে বুয়েট শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে এসেছেন। তারা বলছেন যে আগামী ৩ দিন তারা সকল পরীক্ষা এবং ক্লাস বর্জন করেছে, কারণ দীর্ঘ ৫ মাস ধরে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোর বিষয় তারা সেই বুয়েট প্রকৌশলী যারা আছেন তাদেরকে জানিয়েছেন, তাদের কর্তৃপক্ষকে জানিয়েছেন, তখনও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তারা বলছেন যে সংস্কার কমিশনও কিন্তু করা হয়নি এই ইঞ্জিনিয়ারদের জন্য। তারা বলছেন যে ১০ম গ্রেডে ডিপ্লোমাধারীদের জন্য ১০০% কোটা রয়েছে, যেটি তারা বাতিল চাচ্ছেন। তারা বলছেন যে যারা বিএসসি পাস যারা করেনি তারা ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবেন না, তারা সেটি বলছেন। এই বিষয়ে ৩টি দাবি তারা উল্লেখ করেছেন। তারা বলছেন যে সেই বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ২০ আগস্ট যখন প্রেস ক্লাবে আন্দোলন করে তাদের ৭ দফা দাবি নিয়ে, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত গতকালকেও আন্দোলন করেছে। আজকেও তারা সেই বকশীবাজার থেকে শুরু করে শাহবাগে তার অবস্থান নিয়েছিল। সেই দাবির মধ্যে রয়েছে ৯ম গ্রেডে যারা উত্তীর্ণ হবে তারা যেন বিএসসি সমমানধারী হয়, এছাড়া যেন ডিপ্লোমা থেকে যারা আসবে তারা যেন পরীক্ষার মাধ্যমে সেই পদবি তারা অর্জন করে, সেগুলোই তারা মূলত বলছিলেন। যদি এগুলো না করা হয় আগামী ৩, ২৪, ২৫ এবং ২৬ আগস্টে তারা ক্লাস এবং পরীক্ষা তারা বর্জন করেছে। তারা বলছেন যে যদি দাবিগুলো মানা না হয় তাহলে তারা সামনে আরও কঠোর আন্দোলন দিবে, এটি তারা বলছিলেন। কারণ দীর্ঘ ৫ মাস ধরে মূলত বুয়েট শিক্ষার্থীরা এই আন্দোলন করে আসছিলেন তাদের ব্যানারে। তারা বলছেন যে সেই গত ২০১৩ সালে ডিপ্লোমাধারীরা যখন আন্দোলন করে, সড়ক অবরোধ করে, জ্বালাও পোড়াও করে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তখনকার সরকার তাদের দাবিগুলো মেনে নেয়। সেই দাবিগুলো ছিল অযৌক্তিক। বুয়েট শিক্ষার্থীরা বলছেন যে সেই দাবিগুলো ছিল অযৌক্তিক, সেগুলো সংশোধন করে যেন নতুনভাবে সংস্কার করা হয়, এইগুলোই তারা বলছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইফতেখার। দর্শক, জানছিলাম বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি। বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন দুদেশের সম্পর্ক উন্নয়নে ৭১-এর ইস্যু সমাধান করা উচিত পাকিস্তানের। বিষয়টি সমাধানে পাকিস্তান প্রস্তুত বলেও জানান এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। আর অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়নি জানিয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বিষয়গুলো দুই দেশের রাষ্ট্রীয়ভাবে বৈঠক করে সমাধান করতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। শনিবার দুপুরে ৩ দিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের এই নেতার আগমন উপলক্ষে বাংলাদেশ সরকার ও কয়েকটি রাজনৈতিক দলকে তার সঙ্গে বৈঠকে আমন্ত্রণ জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশনে। বিকেলে গুলশানে পাকিস্তান হাইকমিশনে দেশটির উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের জন্য আধিপত্য বিস্তারের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় এনসিপি। যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। জামায়াতে ইসলামের ৫ সদস্যের প্রতিনিধি দলও বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে।
অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে জামাত ইসলামী। ভাতৃপ্রতি মুসলিম রাষ্ট্রের সাথে আরও কীভাবে অ্যাকশনস বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায়, শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার এবং আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্র, যে সমস্ত মুসলিম স্টেট আছে, সকলের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আজকে বিভিন্ন বিশ্বে যে সমস্ত সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানেরা নেয়, মানবতার পক্ষে, হিউম্যানিটির পক্ষে, সে আলোচনা আমরা করি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে। প্রায় আধা ঘন্টার বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি। এদিকে রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংবিধানে না থাকায় আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করার সুযোগ নেই। তিনি এও বলেছেন, ভোট কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই হলে সেই আসনের পুরো ভোট বাতিল করা হবে। রাজশাহীতে 2টি পৃথক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজশাহী থেকে সম সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। শনিবার সকালে রাজশাহীর লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিভিন্ন রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই, আর নির্বাচন কমিশনের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। আগামী নির্বাচনে অতীতের মতো কেউ ভোটকেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স ছিনতাই করার পরিকল্পনা করলে তা দুঃস্বপ্নে পরিণত হবে উল্লেখ করে সিইসি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে সেই আসনের পুরো ভোটেই বাতিল করা হবে। কেউ ভোটকেন্দ্র দখল করে এ ধরনের অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দেব। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী আসনের সীমানা নিয়ে শুনানি শেষ করার পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। ওই যেহেতু একটা ওই শুনানির একটা বিষয় আছে, তো এই যে সীমানা নির্ধারণ নিয়ে সেজন্য একটু চিন্তায় আছে। আমি গিয়ে তো ইনশাল্লাহ আশা করি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা। আগামী নির্বাচনে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর ভূমিকা কী হবে তা নিয়েও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, সরকারের কোনো অনৈতিক চাপ মেনে নিয়ে তিনি নির্বাচন কমিশনের পদে থাকবেন না। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন না, আপনার সেই গ্যারান্টি আমি দিতে পারি। রাজশাহী বিভাগের 8 জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে আগামী নির্বাচন নিয়ে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেন। সম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার। শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ষড়যন্ত্রই নির্বাচনের পথে বাধা হতে পারবে না। অবৈধ অস্ত্র উদ্ধারকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগেই প্রায় সকল অস্ত্র উদ্ধার সম্ভব হবে। এছাড়া সীমান্ত সুরক্ষিত রয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলব। জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না।
সুষ্ঠু নির্বাচন ও জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারলেই জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি সম্ভব বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কল্যাণমূলক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে হবে দেশকে, যাতে করে ন্যূনতম সুবিচার ও নাগরিকদের মৌলিক চাহিদা নিশ্চিত হয়। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সকল ক্ষেত্রেই আনতে হবে গণতন্ত্র। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক এক আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জোড়াতালি দিয়ে ও বিচ্ছিন্নভাবে কোনো কিছু সম্ভব নয়। সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র সংস্কারে এগিয়ে যেতে হবে। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়, তারপরেও আমরা আশা করি যে তারা যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের যে কমিশনগুলো আছে তারা আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ একটা বাংলাদেশ, যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমান স্টাডি সার্কেল নামে একটি সংগঠন ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা ও জনগণের প্রত্যাশা শীর্ষক আরেক আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনলে হবে না, রাজনীতি, অর্থনীতি সহ দেশের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে। আপনি যদি অর্থনীতির গণতন্ত্রায়ন করতে না পারেন, দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। অভ্যুত্থান পরবর্তী সুযোগ ভালোভাবে কাজে লাগিয়ে বৈষম্য কমিয়ে আনতে পারলে অভ্যুত্থানের মূল লক্ষ্য কিছুটা হলেও অর্জিত হবে বলে মন্তব্য করেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একসময় যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে গেছে, জনগণের বিরুদ্ধে গেছে, এবার তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার 18টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ আশপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন। শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে সে দেশের লোক না। আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এই দেশের কোন রাজনৈতিক দল ছিল না, তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত ছিল একটি পক্ষ, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে রাজধানীর ডেইলি স্টার ভবনে গবেষণা সংস্থা ব্রেইন আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, সকল কূটনৈতিক প্রচেষ্টায় শুল্ক নীতিতে চীন, ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। প্রেস সচিব বলেন, আমেরিকার বাজারে রপ্তানি বাড়াতে চট্টগ্রাম বন্দর উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সভায় অর্থনীতিবিদরা জানান, শুল্ক সহনীয় মাত্রায় এলেও এখন আর কেবল তৈরি পোশাক রপ্তানির উপর নির্ভর করা উচিত হবে না, চামড়াজাত পণ্য সহ অন্যান্য পণ্যেরও রপ্তানি বাড়াতে হবে। মেইন অ্যাডভান্টেজ হচ্ছে প্রফেসর ইউনুস হিমসেলফ নোজ দ্য ইউএস আমেরিকান সোসাইটি। উনি আমেরিকায় ছিলেন, আমেরিকায় প্রচুর যাতায়াত করেছেন। হি হ্যাজ ফ্রেন্ড ইন বোথ পার্টিজ, হি হ্যাজ ফ্রেন্ডস ইন দ্য গ্রেটার আমেরিকান সোসাইটি। ডক্টর খলিলও অনেক বছর উনি আংটার্ডে ছিলেন, ট্রেডিং বুঝতেন। আর আমাদের তৃতীয় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যিনি লিড করেছেন শেখ বশিরউদ্দিন হিমসেলফ, উনি বাংলাদেশের লার্জেস্ট জুট এক্সপোর্টার, হি নোজ গ্লোবাল মার্কেট।
জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তাতে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি, এমনটা জানিয়ে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মুজিববাদী সংবিধান বাদ দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৭২-এর সংবিধানে নির্বাচন হলে আগের মতো ফ্যাসিবাদী কাঠামো থেকে যাবে, যা ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। এ সময় বিএনপি জুলাই সনদের সংস্কার প্রস্তাবনা কতটা মন থেকে গ্রহণ করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন আক্তার হোসেন। বলেন, নতুন সংবিধান তৈরি করে ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাবনায় সবাই একমত হয়েছে সেগুলো যুক্ত করতে হবে। একই সাথে তা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। নৈতিক স্থলনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ২ মাস পর আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে দলটি। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে পুনর্বহালের এ তথ্য নিশ্চিত করে এনসিপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ দেয় দল। নোটিশের জবাবে সারওয়ার তুষার আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও এনসিপির শৃঙ্খলা কমিটি বরাবর নোটিশের লিখিত জবাব দিলে ২ মাস পর দলের কর্মকাণ্ডে পুনর্বহাল করা হয় তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর দিকে গোটা জাতির নজর রয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, সুষ্ঠু পরিবেশে উৎসব মুখর ডাকসু আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্রার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার অনেক আগেই ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী জোয়ার। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নিজেদের পরিকল্পনা জানানোর পাশাপাশি নির্বাচনের পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বিভিন্ন বক্তব্য কাট করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। আসেন এই ধরনের কাদা ছড়াছড়ি আমরা বন্ধ করি, আমরা প্রতিযোগিতা করি, আমরা মেধার চর্চা করি, আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি, আমরা শিক্ষার্থীদেরকে আমরা আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন বিনির্মাণ করতে চাই সেই আইডিয়াগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা পেশ করি। টিএসসিতে এক প্রোগ্রাম শেষে সাংবাদিকদের উপাচার্য বলেন, জাতির প্রয়োজনে সুষ্ঠু ও নিরপেক্ষ ডাকসু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা প্রতিনিয়ত কাজ করছি সমস্যা যেখানে আছে সেটি সমাধান করা। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। এদিকে প্রার্থীদের পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে আপিল করেছে ৩৪ শিক্ষার্থী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করলে জমে উঠবে নির্বাচন। এরই মধ্যে জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়া সমন্বিত শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। 24 থেকে 26 আগস্ট উখিয়ার ইনানীতে সেনাবাহিনীর হোটেল বেওয়াচ মিলনায়তনে স্টেক হোল্ডারদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করছে রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ঝুলে থাকা প্রত্যাবাসন কার্যক্রম নিয়ে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। আগামী 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৫ম আন্তর্জাতিক সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি নির্বাহী কমিটির সভায় আয়োজকরা এ তথ্য জানিয়ে বলেন, এবারের সম্মেলনে বরাবরের মতোই বিশ্বের নানা দেশ থেকে ভাসানী গবেষকরা যোগ দিবেন।
মৌলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মাইনুদ্দিন নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়। সম্মেলন সফল করতে গিয়াস আহমেদকে আহ্বায়ক এবং শাহাবুদ্দিন সাগরকে সদস্য সচিব করে 13 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, মৌলানা ভাসানী যে স্বপ্ন নিয়ে দেশের জন্য রাজনীতি করতেন, এখন রাজনীতিবিদরা নেই সেই পথ থেকে অনেক দূরে, আর সে কারণেই রাজনৈতিক অস্থিরতা দিন দিন বাড়ছে। মৌলানা ভাসানীর আদর্শ সবাই ধারণ করলে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে যেত বলেও তারা মত প্রকাশ করেন। এবারের সম্মেলনে বিশ্বব্যাপী ভাসানীর আদর্শ ছড়িয়ে দেয় মূল লক্ষ্য হবে বলে জানান সাংবাদিক মঈনুদ্দিন নাসির। আমাদের এইবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে মৌলানা ভাসানীর জীবন এবং কর্ম থেকে সারা বিশ্ব, বর্তমান বিশ্ব কিভাবে আপনার কি শিক্ষা নিতে পারে। প্রবাসের খবর। আইওয়া গ্রুপ অফ কোম্পানির বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের উদ্যোগে সৌদি আরবের দাম্মামে সৌদি আরামকোর 2টি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন উপলক্ষে সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইওয়া গ্রুপ কোম্পানির ফাউন্ডার ও সিইও ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মুন্না। সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম। এতে অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিল রেজা ইরাব্বি, ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, তাসলিহাট আরামকোর প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আমির আহমেদ, আইওয়া গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার সৌদি নাগরিক আবদুল্লাহ আলী আল মাহমুদ সহ আরামকোর প্রজেক্টে কর্মরত তামিমি গ্লোবাল ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্মকর্তারা। প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করতে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাচ্ছেন কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে দেশটির বাণিজ্যিক এলাকা নাজমায় যাত্রা শুরু করেছে টি স্পট ক্যাফেটেরিয়া। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, 3 উদ্যোক্তা আমিনুল ইসলাম সুমন, ইমরান হোসেন খান, মোহাম্মদ কামুনকে সাথে নিয়ে রেস্টুরেন্টের উদ্বোধন করেন কমিউনিটির নেতা শরীফুল হক সাজু ও বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক। ব্যবসার উন্নতি, দেশের মঙ্গল ও বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মুতাসিম বিল্লাহ। প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশন এর প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় মাহাত্তা রেহলি উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন আল আয়াদ রেস্টুরেন্ট। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, আল আয়াদ রেস্টুরেন্ট স্বত্বাধিকারী আইকে উজ্জ্বল হোসেন, প্রধান অতিথি সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমানকে সাথে নিয়ে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি নাগরিক হোসেন মক্কা সহ ওই এলাকায় বসবাসরত বাংলাদেশি ও স্থানীয় নাগরিকরা। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।